ভাবে আলোচনা করব। তো চলো আজকে শুরু করা যাক আরবান জিওগ্রাফি প্র্যাকটিক্যাল পেপার। পেপার 10 এর এই আরবান জিওগ্রাফি প্র্যাকটিক্যালের মধ্যে টোটাল 3টে মেজর পোর্শন রয়েছে। একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স, নাম্বার 2 হচ্ছে স্প্যাশিয়াল ডিস্ট্রিবিউশন এবং নাম্বার 3 হচ্ছে আরবান ইনফ্রাস্ট্রাকচার। প্রত্যেকটার আন্ডারে প্রায় 4টে করে আইটেম রয়েছে এবং এই প্রত্যেকটা আইটেম সম্পর্কে অনেকগুলি প্র্যাকটিক্যালের ফাইনাল সিট আমাদেরকে রেডি করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস সম্পর্কে প্রথমে থাকবে একটা ইন্ট্রোডাকশন বা রাইট আপ, তারপরে হবে তার যথাযথ ক্যালকুলেশন, ডেটা এবং ক্যালকুলেশন, তারপরে হবে তার প্রপার ফাইনাল সিট অর্থাৎ ম্যাপিং বা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন এবং শেষে হবে এর একটা ইন্টারপ্রিটেশন। এইভাবে আমরা প্রত্যেকটা আইটেমকে সাজাবো। আসা যাক এক একটা টপিকে। প্রথমে আমি যেটা মেনশন করতে চাইবো, প্রত্যেকটা জিনিসের ওপরে কটা করে ফাইনাল সিট হবে এবং তারপরে আমি এই জিনিসগুলোর উপরে একটু বিস্তারিত আলোচনায় যাব। প্রথম যে টপিক রয়েছে ইউনিট 1.1, এখানে হচ্ছে রিগ্রেশন রয়েছে, যেটা আমরা সাধারণত স্ক্যাটার ডায়াগ্রামে দেখাই এবং তার মধ্যে একটা লাইন অফ বেস্ট ফিট অর্থাৎ রিগ্রেশনের ট্রেন্ড লাইন বা রিগ্রেশন লাইন আমরা ড্র করে একটা ফাইনাল সিট করি। নাম্বার 2 রয়েছে টাইম সিরিজ অ্যানালিসিস। এর মধ্যে সাধারণত 3টে ফাইনাল সিট রেডি করতে হয়। একটা হচ্ছে সেমি অ্যাভারেজ মেথডের, মুভিং অ্যাভারেজ মেথডের 2টো বা 3টে হতে পারে, আর লিস্ট স্কোয়ার মেথডের একটা হবে। এই 3টের মধ্যে টোটাল নাম্বার অফ ফাইনাল সিট হয়ে যাচ্ছে প্রায় 6টার মতো। তার মধ্যে মুভিং অ্যাভারেজ 3 ইয়ার্সে করা যেতে পারে, 4 ইয়ার্সে, 5 ইয়ার্সে করা যেতে পারে। নেক্সট টপিক হচ্ছে লরেঞ্জ কার্ভ। লরেঞ্জ কার্ভ হচ্ছে একটা জায়গার ইনইকুয়ালিটি ডিস্ট্রিবিউশন দেখাতে আমরা করি, আমি ডিটেলে এর পরেই আসবো। তো সেই লরেঞ্জ কার্ভে একটা ডায়াগ্রাম হবে এবং তার সাথে তার ইনইকুয়ালিটি কি মাত্রায় হয়েছে সে যা বোঝার জন্য আমরা গিনি কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করতে পারি। তো এখানে একটা ফাইনাল সিট গেল। নেক্সট টপিক হচ্ছে র্যাঙ্ক সাইজ ডিস্ট্রিবিউশন। র্যাঙ্ক সাইজ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা যে মেথডকে ফলো করি, জিফে মেথড, সেই মেথড অনুসারে আমরা যখন ক্যালকুলেট করব, সাধারণত এর দুটো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন হয়। একটা হচ্ছে অ্যারিথমেটিক গ্রাফ অর্থাৎ সেন্টিমিটার গ্রাফে সাধারণত ইউজ করা হয়। নেক্সট হচ্ছে লগ গ্রাফ। এই লগ গ্রাফ, অ্যারিথমেটিক গ্রাফ ছাড়াও আর একটা ভাবে এই একটা জায়গার র্যাঙ্ক সাইজের ডিস্ট্রিবিউশন অর্থাৎ তার অ্যাকচুয়াল এবং এক্সপেক্টেড পপুলেশনকে আমরা প্রেজেন্ট করতে পারি, দ্যাট ইজ স্প্যাশিয়ালি অর্থাৎ স্প্যাশিয়াল মেথড একটা রয়েছে, যেটা সাধারণত আমরা পাই বা সার্কেল দিয়ে দেখাই। তো এখানে তার মানে 3টে ফাইনাল সিট হলো। নেক্সট টপিক হচ্ছে রেসিডুয়াল ম্যাপিং। এই রেসিডুয়াল ম্যাপিং অ্যাকচুয়ালি ইউনিট 2 মধ্যে অর্থাৎ 2.1 এর মধ্যে রয়েছে। রেসিডুয়াল ম্যাপিং আমরা কি করি, দুটো কারেসপন্ডিং জিনিসের মধ্যে রিলেশনশিপ দেখাই এবং তার স্প্যাশিয়াল ডিস্ট্রিবিউশন দেখাই, সেটাকে আমরা কালারে বা হ্যাচিং মেথডে একটা ফাইনাল সিট বানাবো। নেক্সট মেথড হচ্ছে রুরাল আরবান গ্রোথ ডিফারেন্সিয়ালস। এখানে অনেকগুলো আইটেম রয়েছে, তাদের মধ্যে নর্মালি পরীক্ষায় যে ধরনের পোর্শন এখানে আসে সেটা হচ্ছে 3টে জিনিসকে ক্যালকুলেট করতে দেয়। 1 হচ্ছে অ্যাবসোলুট গ্রোথ, নাম্বার 2 হচ্ছে ডিকেডাল গ্রোথ এবং নাম্বার 3 হচ্ছে ইন্ডেক্স অফ গ্রোথ। এছাড়া আর কি করা যেতে পারে, এখানে রুরাল আর ইন্টেন্সিটি ম্যাপ করা যেতে পারে, আরবান ইন্টেন্সিটি ম্যাপ করা যেতে পারে। এগুলো হচ্ছে স্প্যাশিয়াল। আর আগেরগুলো ছিল যে 3টে বললাম, সেটা বার অথবা লাইন গ্রাফের মাধ্যমে সাধারণত দেখানো হয় অ্যাবসোলিউট ডিকেডেড এবং ইন্ডেক্স অফ গ্রোথ, অর্থাৎ এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। নেক্সট টপিক হচ্ছে সাইজ ক্লাস ভেরিয়েশন, যেটা সাধারণত একটা জায়গার নাম্বার অফ টাউন নিয়ে আমরা এর পিরামিডাল বা বার ডায়াগ্রামের মাধ্যমে গ্রাফিক্যালি প্রেজেন্ট করে থাকি। সাইজ ক্লাস ভেরিয়েশন, এটা একটা ফাইনাল সিট। নেক্সট হচ্ছে আরবান ল্যান্ড ইউজ। এই ল্যান্ড ইউজকে আমরা একটা স্প্যাশিয়াল অর্থাৎ একটা ম্যাপিং এর মাধ্যমে দেখাতে পারি, অথবা এটাকে পাই, বার বা লাইন গ্রাফের মাধ্যমেও দেখাতে পারি, অর্থাৎ গ্রাফিক্যালি এভাবেও দেখানো সম্ভব হয়। নেক্সট ইউনিটে যেটা রয়েছে ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে আরবান ইনফ্রাস্ট্রাকচার এবং এর মধ্যে মেজর পোর্শন রয়েছে যে 4টে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো টপিক হচ্ছে কানেক্টিভিটি এবং অ্যাক্সেসিবিলিটি। এই কানেক্টিভিটির মধ্যে কি হবে, কানেক্টিভিটির মধ্যে যে ফাইনাল সিট হবে, একটা বেস ম্যাপ থাকবে যেটা ট্রান্সপোর্ট নেটওয়ার্ককে রিপ্রেজেন্ট করবে, দ্যাট মে বি রেলওয়ে নেটওয়ার্ক অর রোড নেটওয়ার্ক। এটা ছাড়া এর ওপরে বেস করে একটা টোপোলজিক্যাল ম্যাপ আমাদেরকে বানাতে হবে এবং সেই টোপোলজিক্যাল ম্যাপটা বানানোর পরে আমরা তার সাহায্যে এখানে দুটো টাইপের জিনিস ক্যালকুলেট করব। 1 হচ্ছে কানেক্টিভিটি ইন্ডিসেসগুলো ব্যবহার করে আমরা ক্যালকুলেট করব। কানেক্টিভিটি ইন্ডিসেস কি কি রয়েছে, আলফা, বিটা, গামা। নেক্সট এটা ছাড়া রয়েছে ডাইরেক্ট কানেক্টিভিটি ক্যালকুলেট করতে পারি, সেটা একটা ম্যাট্রিক্সের মাধ্যমে ক্যালকুলেট করে, তার একটা ম্যাপিং আমরা করতে পারি এখানে। এটা ছাড়া আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা পরীক্ষায় আসে এবং ছেলেমেয়েরা স্টুডেন্টরা সাধারণত একটু ভুল করে থাকে, সেটা হচ্ছে ডাইরেক্ট কানেক্টিভিটির একটা গ্রুপিং অফ নোটস বানানো হয়। সেটা কিভাবে,
না, যে যে নোডগুলোর আমরা ডাইরেক্ট কানেক্টিভিটি স্কোর বের করছি সেই স্কোরের ভ্যালুগুলোর সাথে সেম জায়গার যদি পপুলেশনের ডেটাকে নিই, সেই দুটোকে আমরা ইউজ করে আমরা ওই জায়গার একটা গ্রুপিং অফ নোটের ফাইনাল শিট বানাই সাধারণত। তো এইটা হচ্ছে আর একটা ফাইনাল শিট। সুতরাং এখানে হয়ে গেল টোটাল মেজর 5টা ফাইনাল শিট। আলফা বিটা গামাকে আমরা ম্যাপিং এর মাধ্যমে দেখাতে পারি বা শুধু ভ্যালুর মাধ্যমে দেখাতে পারি। বেস ম্যাপ হলো, টোপোলজিক্যাল ম্যাপ হলো, ডাইরেক্ট কানেক্টিভিটি ম্যাপ হলো, আর এই গ্রুপিং অফ নোটস হলো। নাও কাম টু অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটিকে আমরা দুভাবে সাধারণত দেখিয়ে থাকি, একটা হচ্ছে সিম্বল ইন্ডেক্স আর একটা হচ্ছে ডিটুর ইন্ডেক্স। এই দুটোই সাধারণত আমরা ম্যাট্রিক্স মেথডে ক্যালকুলেট করে থাকি। ডিটুর ইন্ডেক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্স মেথড ছাড়াও আর একটা বেস পয়েন্ট মেথড রয়েছে, সেটা হলো একটা যে ট্রান্সপোর্ট নেটওয়ার্ক দিয়ে দেবে তার একটা বেস বলে দেবে, সেই বেসের হেল্প নিয়ে আমরা ক্যালকুলেট করে আমরা ডিটুর ইন্ডেক্স করবো এবং তার সাহায্যে ম্যাপিং করব। তো এই গেল হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। নাও কাম টু ইনফ্রাস্ট্রাকচার। শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার দেখাতে পারি আমরা দুরকম ভাবে। একটা ইনফ্রাস্ট্রাকচারাল ম্যাপ বানিয়ে, যে ম্যাপটা আমরা কিভাবে বানাতে পারি, সাপোজ একটা জায়গার ট্রান্সপোর্ট রিলেটেড ডেটা দেওয়া হলো, সেখানে কি ধরনের রোড রয়েছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত রোড, জেলা পরিষদ রোড, স্টেট রোড, এই রোডগুলো দিয়ে আমরা সেই জায়গাটার ক্যালকুলেট করতে পারি। রোডকে আমরা পাইগ্রাফের মাধ্যমে দেখাতে পারি। অ্যাট দ্য সেম টাইম ওই জায়গার যদি এরিয়া আমাদের জানা থাকে, সেই এরিয়াকে দিয়ে আমরা ওই জায়গাটার রোড ডেন্সিটিকে ক্যালকুলেট করতে পারি। সুতরাং একটা জায়গার মধ্যে কি ধরনের রোড রয়েছে সেটাকে যেমন গ্রাফিক্যালি প্রেজেন্ট করছি পাইগ্রাফের মাধ্যমে বা বার গ্রাফেও দেখানো যেতে পারে। অ্যাট দ্য সেম টাইম সেম ম্যাপের ওপরে আইদার ট্রেসিং ইউজ করে বা ডিরেক্টলি ওর ওপরে আমরা হ্যাচিং করে ওই জায়গাটার রোড ডেন্সিটিকে দেখাতে পারি। তো এই হচ্ছে আমাদের ট্রান্সপোর্টের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড জিনিসকে রিপ্রেজেন্ট করার একটা কাজ। যদি শুধু ট্রান্সপোর্ট না হয়, অনেকগুলো নাম্বার অফ আইটেম থাকে, অর্থাৎ নাম্বার অফ ভেরিয়েবলস যদি অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আমরা কেন্ডেলসের মেথড অ্যাপ্লাই করতে পারি। কেন্ডেলসের মেথডে কম্পোজিট স্কোর ক্যালকুলেট করা হয়, সেখানে আমরা তার একটা ফাইনাল শিট হয়, আমি ডিটেলে পরে আসছি। এটা ছাড়া নেক্সট যে আইটেমটা রয়েছে দ্যাট ইজ গ্র্যাভিটি মডেল। সেই গ্র্যাভিটি মডেল আমরা দুভাবে দেখাতে পারি। একটা হচ্ছে জোন অফ ইনফ্লুয়েন্স দেখাতে পারি গ্র্যাভিটি মডেলের সাহায্যে, আর একটা যেটা করতে পারি আমরা গ্র্যাভিটি পোটেনশিয়াল ম্যাপ করতে পারি, যেখানে সেন্ট্রাল পোটেনশিয়াল ভ্যালু ক্যালকুলেট করে আমরা ম্যাপিংটা করব। তো টোটাল আমি যদি এই নাম্বার অফ লিস্ট যেটা বললাম ফাইনাল শিটে টোটাল যদি কাউন্ট করি, তোমরা কাউন্ট করে দেখবে অলমোস্ট এটা প্রায় 30র মতো নাম্বার অফ ফাইনাল শিট হবে। তো এটা ছাড়া আরও দুটো আইটেম যেটা ফ্রিকুয়েন্টলি তোমাদের আসে আর কি, সেটা তোমরা পিজিজিআর পার্ট 1-এর সিলেবাসেও শিখেছো। সেখান থেকে দুটো জিনিস খুবই আসে, সেই দুটো নাম আমি বলছি। একটা হচ্ছে লোকেশন কোশেন্ট, অর্থাৎ রেশিও অফ দ্য রেশিও যাকে বলা হয় লোকেশন কোশেন্ট, আর একটা হচ্ছে জেড স্কোর। এই দুটো কিন্তু একটা জায়গার এই আরবান জিওগ্রাফি সিলেবাসের মধ্যে রয়েছে, সেখানে ওই বেসিক্যালি গ্রোথ ডিফারেন্সিয়াল ওই পোর্শনটার মধ্যে পড়ে, কারণ এগুলো দিয়ে কোনো একটা জিনিসের কনসেন্ট্রেশন দেখানো হয়, তার ডিস্ট্রিবিউশন দেখানো হয়। তো এইগুলো হচ্ছে টোটাল সিলেবাসের পোর্শন। এবার আমি একে একে এই প্রত্যেকটা থেকে কি ধরনের কোশ্চেন হয়, অর্থাৎ ভাইভাতেও কোশ্চেন হতে পারে, পরীক্ষার সময় সাধারণত যে কোশ্চেনটা থাকে তার সাথে একটা ছোট্ট করে 2 মার্কসের বা 1 মার্কসের একটা কোশ্চেন আসতে পারে। তো ফলে এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমি ইন শর্ট একদম ব্রিফলি পুরোটা আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। প্রথমে আমি এখানে বলতে চাইবো সেটা হলো প্র্যাকটিক্যালের এই পোর্শনটার যে কোশ্চেন পেপার হয়, তাতে যে 50 মার্কসের একটা এক্সাম হয়, সেই এক্সামের মধ্যে নর্মালি 4টে আইটেম করতে দেওয়া হয়। সেই 4টে আইটেমের করার পরে ল্যাবরেটরি নোটবুক এবং ভাইবার জন্য 10 মার্কস থাকে, টোটাল এইভাবে 50 মার্কস হয়। তো যে 4টে আইটেম থাকবে, টোটাল যে টাইম ডিউরেশন থাকে, প্রত্যেককে খুব সিস্টেমেটিক্যালি জিনিসটা করতে হবে এবং তার জন্য প্রত্যেকটা জিনিস সম্পর্কে নখদর্পণে থাকতে হবে এর বিভিন্ন বিষয়গুলো, যে কারণে আমি চেষ্টা করছি একে একে এর বিষয়গুলোকে আলোচনা করার। সো প্রথম আমাদের যে টপিক ছিল দ্যাট ইজ রিগ্রেশন। রিগ্রেশন অ্যানালিসিসের প্রথমেই আমি বলতে চাইবো রিগ্রেশন এবং কোরিলেশন এই দুটোর মধ্যে অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই, দুটো কিন্তু আলাদা। যখন যে দুটো ভেরিয়েবল রয়েছে বা চলক রয়েছে তাদের মধ্যে কোনো সম্পর্ক, অর্থাৎ তার নেচার বা ডিগ্রিকে রিপ্রেজেন্ট করব, সেটাকে আমরা বলবো কোরিলেশন। সেই কোরিলেশন কিন্তু অনেক ধরনের হতে পারে, সেটা মেবি পজিটিভ, মেবি নেগেটিভ, মেবি লিনিয়ার, মেবি নন লিনিয়ার, অনেক ধরনের এরকম রিলেশন হয়। এই রিলেশন দেখাতে গিয়ে আমরা সাধারণত রিগ্রেশনের কথায় আসি, কিন্তু দুটো এক না। রিগ্রেশন কি? রিগ্রেশন হচ্ছে কোনো একটা চলকের পরিবর্তনের জন্য অন্য আরেকটা চলকের যে পরিবর্তনের মাত্রা
অর্থাৎ সোজাভাবে বলতে গেলে একটার অন্যের উপরে নির্ভরতার মাত্রা, এটাকে আমরা যখন রিপ্রেজেন্ট করব তখন আমরা তাকে বলবো রিগ্রেশন। তো এই রিগ্রেশনের ক্ষেত্রে নর্মালি আমরা স্ক্যাটার ডায়াগ্রাম মেথড এবং লিস্ট স্কোয়ার মেথড এই দুটোকে ইউজ করে থাকি। এই দুটোকে ইউজ করে যখন আমরা একটা জায়গার রিগ্রেশনে যে দুটো ভেরিয়েবল রয়েছে এক্স আর ওয়াই অ্যাক্সিসে তাদেরকে প্রেজেন্ট করি, তখনও কিন্তু যে একটা রিলেশনশিপের পোর্শন চলে আসে, যে রিলেশনশিপকে দিয়ে বোঝাতে গিয়ে আমরা একটা ট্রেন্ড লাইনের মধ্য দিয়ে ড্র করি। এই ট্রেন্ড লাইনটার আবার 3 রকমের নাম রয়েছে। একটাকে বলে রিগ্রেশন লাইন, নেক্সট হচ্ছে ট্রেন্ড লাইন, থার্ড হচ্ছে লাইন অফ বেস্ট ফিট। এই 3 ধরনের নাম। এবার এই রিগ্রেশনের মাধ্যমে যখন আমরা রিলেশনশিপ দেখাই তখন সেই রিলেশনশিপকে আর ভ্যালু দিয়ে আমরা বের করে থাকি এবং এই আর ভ্যালু দ্বারা রিলেশনশিপের মাত্রা বোঝানো হয় এবং এই আর ভ্যালু -1 থেকে +1 মধ্যে হতে পারে এবং এই আর ভ্যালুর উপরে যে ভ্যালুগুলো বেরোয় তার উপরে বেস করে একটা স্কেল করা যেতে পারে। কিরকম? সাধারণত 0.2 এইটা হচ্ছে এর স্কেলের রেঞ্জ, অর্থাৎ 0.2 এই রেঞ্জে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। অর্থাৎ যদি 0 থেকে 0.2 হয় সেটা একটা রেঞ্জ, তারপরে হবে 0.2 থেকে 0.4, 0.4 থেকে 6, 0.6 থেকে 8 আর আরেকটা হচ্ছে >8। তো এই ভ্যালুগুলো দিয়ে যখন আমরা রিপ্রেজেন্ট করব রিলেশনশিপ, যখন 0.2 কম থাকবে অর্থাৎ 0 থেকে 0.2 মধ্যে, তখন সেটা আমরা নেগলিজিবল ধরবো। তার থেকে একটু বেশি হলে 2 থেকে 4 হলে সেটা হচ্ছে উইক, তারপরে হবে হচ্ছে মডারেট, তারপরে হবে হচ্ছে হাই, তারপরে হবে সবচেয়ে যেটা বেশি সেটা হবে ভেরি হাই। এই দুটো ক্ষেত্রে পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, আগেই আমি বলেছি। এবার এই রিলেশনশিপকে বোঝানোর জন্য, অর্থাৎ এই যেটাকে আমি বললাম এটাকে বলে অ্যাকচুয়ালি কোরিলেশন কোএফিসিয়েন্ট। এই রিলেশনশিপের মাত্রা বোঝাতে গিয়ে অর্থাৎ কোরিলেশন কোএফিসিয়েন্ট বোঝাতে গিয়ে আমরা 2 ধরনের মেথড ইউজ করি, যেটা কিন্তু আমাদের এখানেও ফাইনাল শিটের সময় করতে হবে। সেটা ডিপেন্ড করবে অন দ্য বেসিস অফ নেচার অফ ডেটা। যদি আমরা দুটো জিনিসের মধ্যে পরিসংখ্যানগত এবং গুণগত 2 ধরনের রিলেশনশিপকে দেখাতে চাই, তাহলে আমরা প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট ইউজ করব, যেটা হচ্ছে কার্ল পিয়ারসনের। আর যখন আমরা যে ডেটাটা রয়েছে তাকে তার গুণগত মান দিয়ে জাজ করব এবং সেখানে যে ডেটাটা থাকবে তাকে আমরা র্যাঙ্ক সাজাবো, অর্থাৎ যার ভ্যালু সবচেয়ে বেশি হবে তার র্যাঙ্ক হবে 1। এইভাবে র্যাঙ্ক সাজিয়ে ফর্মুলা রয়েছে আর বের করার। তো সেই ফর্মুলা দিয়ে যখন আমরা বের করব সেটা হবে স্পিয়ারম্যানের র্যাঙ্ক কোরিলেশন, অর্থাৎ একটা র্যাঙ্ক বের করে করা হয় আর একটা নর্মাল এক্স ওয়াই এর মধ্যে রিলেশনশিপ দেখিয়ে করা হয়। দুটোই কিন্তু কোরিলেশন কোএফিসিয়েন্ট দেখানো যাচ্ছে। এবার এই যে স্ক্যাটার ডায়াগ্রাম আমরা ড্র করছি, স্ক্যাটার ডায়াগ্রামে এক্স অ্যাক্সিসে নর্মালি থাকে হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ যে অন্যের উপরে নির্ভর করে না। আবার যে ওয়াই অ্যাক্সিসে থাকে সে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেমন এক্স অ্যাক্সিসে থাকলো সাপোজ অ্যামাউন্ট অফ রেইনফল। অ্যামাউন্ট অফ রেইনফল যদি কোনো জায়গায় বাড়ে তাহলে ওয়াই অ্যাক্সিসে দেখা গেল যে অকারেন্স অফ ফ্লাড, কতটা ফ্লাড হচ্ছে, বন্যা হচ্ছে, তার অকারেন্স দেওয়া হলো, ফ্রিকোয়েন্সি দেওয়া হলো। দেখা গেলো যত বৃষ্টি বেশি হচ্ছে অকারেন্স অফ ফ্লাড তত বেশি হচ্ছে। ফলে এদের মধ্যে একটা পজিটিভ রিলেশনশিপ রয়েছে। এই রিলেশনশিপ বোঝানোর জন্য যখন আমরা একটা ডায়াগ্রাম এরকমভাবে ড্র করব যার মধ্যে এই পয়েন্টগুলো স্ক্যাটার হয়ে ছড়িয়ে থাকবে, সেটাকে বলবো আমরা স্ক্যাটার ডায়াগ্রাম। তার মধ্যে ট্রেনটাকে বোঝাতে বা রিগ্রেশনের যে লাইন অফ বেস্ট ফিট বোঝাতে যখন আমরা লাইনটাকে ড্র করব, তার বের করার ফর্মুলা রয়েছে। তখন আমরা এর অ্যানালিসিসটা করব এবং তারপরে আর ভ্যালু বের করব, যে দুটো মেথড বলেছি তাদের মধ্যে যেটা সুইটেবল হবে সেই মেথডে করে আমরা এদের মধ্যে কোরিলেশন কোএফিসিয়েন্টকে এক্সপ্রেস করব। সো দ্যাটস অল ফর রিগ্রেশন। নাও কাম টু টাইম সিরিজ অ্যানালিসিস। আমরা জানি যে টাইম সিরিজ অ্যানালিসিস মূলত যেভাবে করা হয় সেটার জন্য যেটা দরকার, একটা জায়গার সময়ের রেসপেক্টে কোনো একটা জিনিসের যে চেঞ্জেস, অর্থাৎ সাপোজ 10 বছর বা 15 বছরের ডেটা নেওয়া হলো এবং সেখানে কোনো একটা জিনিসের প্রোডাকশনের যে চেঞ্জ সেটা দেখানো হলো, সাপোজ টি প্রোডাকশন। তো এই প্রোডাকশন দেখাতে গিয়ে যখন আমরা যে গ্রাফিক্যালি প্রেজেন্ট করব, এক্স অ্যাক্সিসে থাকবে ইয়ার আর ওয়াই অ্যাক্সিসে থাকবে প্রোডাকশন, তখন একে আমরা বলবো টাইম সিরিজ গ্রাফ। এবার এই গ্রাফের এই যে প্রোডাকশন, এর ট্রেন্ডটা কেমন, টাইমের রেসপেক্টে এটার ইনক্রিজমেন্ট বা ডিক্রিজমেন্ট হচ্ছে কিনা বা কি ধরনের এর চেঞ্জেস হচ্ছে, সেটা যখন আমরা বুঝতে চাইবো তখন বেসিক্যালি এটাকে আমরা করতে চাইবো সেমি অ্যাভারেজ মেথড, মুভিং অ্যাভারেজ মেথড বা লিস্ট স্কয়ার মেথডে। এবং এই মেথডগুলো করতে গিয়ে সেমি অ্যাভারেজে কি করব, টোটাল নাম্বার অফ ডেটা যতটা থাকবে, সাপোজ 10টা ডেটা রয়েছে,
সেই ডেটাটাকে আমরা দুটো ইকুয়াল ভাগে ভাগ করব, 5 দিয়ে তার অ্যাভারেজ করব, অর্থাৎ 5টা ডেটাকে সাম করব, করে তাকে 5 দিয়ে ডিভাইড করব, করে যে অ্যাভারেজ ভ্যালু বেরোবে সেটা যে ইয়ারের রেসপেক্টে বেরোবে সেই ইয়ারের রেসপেক্টে আমরা গ্রাফের মধ্যে প্লট করব। এবার এখানে যদি যে ডেটাটা রয়েছে সেটা যদি 10টা না থেকে 9টা বা 11টা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এটাকেও দুটো গ্রুপে ভাগ করব। সেটা হয়তো পারফেক্টলি ইকুয়াল হবে না, একটা 5টা একটা 4টে, বা একটা 5টা একটা 6টা, এরকমভাবে গ্রুপে ভাগ করব, এবং যে অ্যাভারেজটা বেরোবে সেটা এই ডেটাগুলোর মিডিলে আমরা প্লট করব, এবং এইভাবে আমরা যে মেথডটাকে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে সেমি অ্যাভারেজ। নাও কাম টু মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে নর্মালি কি হয়, পরপর 3 বছর বা 4 বছর বা 5 বছরের যে ট্রেন্ড সেটা কেমন ধরনের হচ্ছে সেটা বোঝার জন্য আমরা মুভিং অ্যাভারেজ করি, অর্থাৎ সময়ের সাথে সাথে পরিবর্তন বাট কয়েকটা ইয়ারের রেসপেক্টে। যেমন পরপর 3টে বছরে নিয়ে যদি আমরা এরমভাবে করতে থাকি তাকে আমরা বলবো 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজ। এটা 4 বছরে নিয়ে করলে 4 ইয়ার্স, 5 বছরে নিয়ে করলে একে বলবো আমরা 5 ইয়ার্স। তো এই মুভিং অ্যাভারেজের সুবিধা হচ্ছে ছোট ছোট ভাবে এর গ্রোথের ট্রেন্ড বা ইনক্রিজিং বা ডিক্রিজিং এর ট্রেন্ডটা খুব ইজিলি বোঝা যায়, এবং যে বছরের এই যে 3 ইয়ার্স বা 4 ইয়ার্স যে পোর্শনটাতে আমরা প্রবলেম খুঁজে পাবো সেই জায়গাটাকে আমরা রেকটিফাই করার স্কোপ পাবো। সো এটা হচ্ছে এর বেনিফিট। নাও কাম টু লিস্ট স্কোয়ার মেথড। লিস্ট স্কোয়ার মেথডে আমরা কি করি, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং খুব সাইন্টিফিক। এখানে একটা অন্যের ওপরে কতটা পরিমাণ নির্ভর করছে এবং তাদের মধ্যে যে ট্রেন লাইন, সেই ট্রেন লাইন থেকে যে স্ক্যাটার পয়েন্টগুলো রয়েছে বা লাইন গ্রাফের যে লাইনটা রয়েছে সেটা কতটা ডেভিয়েট করেছে, কতটা সরে গেছে, সেই সরণের মাত্রাটা সবচেয়ে কম হয় এই লিস্ট স্কোয়ার মেথডে যে ট্রেন লাইনটা আমরা ড্র করি। ফলে এটা খুব প্রচণ্ড সাইন্টিফিক এবং পুরোটা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করা হয়ে থাকে এবং স্ট্যাটিস্টিক্যালি যে কারণে এর ইম্পর্টেন্সটা খুব বেশি। এই লিস্ট স্কোয়ার মেথড বের করতে গিয়ে অনেকগুলো ফর্মুলা ইউজ করা হয়, ছোট ছোট ফর্মুলা, অনেকগুলো পার্ট বাই পার্ট বা স্টেপ বাই স্টেপ জিনিসকে আমাদের বের করতে হয়। তো এটা গেল টাইম সিরিজ। নাও কাম টু লরেন্স কার্ভ। লরেন্স কার্ভ কোনো একটা জায়গার কোনো একটা পার্টিকুলার আইটেমের ডিস্ট্রিবিউশনের প্যাটার্ন, অর্থাৎ সোজা কথায় ইনইকুয়ালিটি বোঝাতে আমরা ব্যবহার করে থাকি। সাধারণত ওয়েলথ বা ইকোনমিক সেক্টরের ক্ষেত্রে এটা বেশি ইউজ করা হয়, এবং এর বন্টনের যে বৈষম্য সেটাকে আইডেন্টিফাই করতে এটা সাধারণত করা হয়। এবং ম্যাক্সওয়েল লরেন্জ এটা প্রথম যখন করেন তখনও কিন্তু ওয়েলথের ডিস্ট্রিবিউশনের ইনইকুয়ালিটি বুঝতেই এটা করেছেন। এবং এখানে আমরা কি করি, এখানে একটা স্কোয়ার বক্স থাকে, সেই স্কোয়ার বক্সের একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সেন্টার টু সেন্টার, অর্থাৎ একটা যদি আমরা চতুর্ভুজ বলে ভাবি, সেই চতুর্ভুজের কর্ণ একটা ড্র করা হয় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই লাইনটাকে বলা হয় লাইন অফ ইকুয়াল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এই লাইন বরাবর কোনো বৈষম্য নেই। এরপর আমরা যখন এর ক্যালকুলেশনের একটা বড় মেথড রয়েছে, দীর্ঘ মেথড, যখন আমরা স্টেপ বাই স্টেপ এটাকে ক্যালকুলেট করব, লাস্ট স্টেজে গিয়ে আমরা দুটো জিনিস বের করি। একটা হচ্ছে কিউমুলেটিভ পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন অফ টোটাল, অর্থাৎ যেটা এক্স অ্যাক্সিসে থাকে, আর আরেকটা হয় কিউমুলেটিভ পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন অফ অ্যানাদার আইটেম, অর্থাৎ সাপোজ ডিস্ট্রিবিউশন অফ এসসি পপুলেশন বা এসটি পপুলেশন বা ইনকাম, ডিস্ট্রিবিউশন অফ ইনকাম। তো এইটা যখন আমরা প্লট করবো এক্স আর ওয়াই মিলে, যতগুলো স্টেশন থাকবে ততগুলো পয়েন্ট আমাদের হবে। পরে পয়েন্টগুলোকে যদি একটা ফ্রি হ্যান্ডে কার্ভের মতো করে জয়েন করি, তখন দেখা যাবে এটা একটা কার্ভের মতো লাইন হয়েছে, যে কার্ভটা যে এইরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল ওর সাথে একটা গ্যাপ তৈরি করে হয়েছে। মাঝখানে এই যে গ্যাপটা, এটাকে বলা হয় জোন অফ ইনইকুয়ালিটি, অর্থাৎ এই গ্যাপের মধ্যে হচ্ছে বৈষম্যের পরিমাণটা দেখানো হয়। এবং এই লাইন অফ ইকুয়াল ডিস্ট্রিবিউশন থেকে যত গ্যাপটা বাড়বে তার মানে হচ্ছে ওই জায়গাটার ওই ওয়েলথ বা ওই আইটেমের ডিস্ট্রিবিউশনে বৈষম্যের মাত্রাটা ততটাই বেশি। কিন্তু এই বৈষম্যটা আমরা যদি জোন অফ ইকুয়ালিটি দেখে চোখের আন্দাজে বের করতে পারি, তাহলে সেটা অনেকটা সিম্পল ধরনের হয়ে যাবে, সেটা প্রপারলি হবে না। যে কারণে এটা সায়েন্টিফিক্যালি বা মোর অ্যাকুরেটলি বের করতে গিয়ে এখানে আমরা গিনি কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করি। গিনি এটা আবিষ্কার করেছিলেন, তাই এর নাম গিনি কোএফিসিয়েন্ট। এখানে কি করা হয়, এখানে একটা ফর্মুলা দিয়ে এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যেটা ছিল টোটাল আর একটা আইটেম, এদের সাহায্যে ক্যালকুলেট করা হয়। এবং গিনির ভ্যালু সাধারণত পজিটিভ বেরোয় এবং 0 থেকে 1-এর মধ্যে বেরোতে পারে। যত এটা 0-র কাছে আসবে তার মানে ইনইকুয়ালিটি তত কম, যত 1-এর কাছে যাবে তার মানে ইনইকুয়ালিটি ততটাই বেশি। অর্থাৎ সোজাভাবে এটাকে যদি আমরা ওই
আর ভ্যালু যেটা রিগ্রেশনে বললাম ওরমভাবে যে 0.2 করে স্কেল ছিল, ওরমভাবে যদি স্কেলে ভেবে একে ভাগ করি তাহলে সেমভাবে কিন্তু ওরম নেগলিজেবল, উইক, মডারেট, হাই, ভেরি হাই এইরকম ধরনের আমরা স্কেলে ফেলতে পারবো। তো এই গিনির মাধ্যমে আমরা কিন্তু লরেন্স কার্ভের যে ইনইকুয়ালিটি পেয়েছি তার অ্যাকচুয়ালি মাত্রা বা ডিগ্রি এটাকে খুব প্রপারলি জাস্টিফাই করে বলা যায়। দ্যাটস অল ফর লরেন্স কার্ভ। নাও কাম টু র্যাঙ্ক সাইজ ডিস্ট্রিবিউশন। র্যাঙ্ক সাইজ ডিস্ট্রিবিউশন এখানে দুটো কথা খুব চলে আসে, একটা হচ্ছে র্যাঙ্ক সাইজ রুল আর একটা হচ্ছে কনসেপ্ট অফ প্রাইমেট সিটি। প্রাইমেট সিটি মানে একটা জায়গার সবচেয়ে বড় শহর, অর্থাৎ যার পপুলেশন সবচেয়ে বেশি, তাকে আমরা বলবো প্রাইমেট সিটি। তো এই মার্ক জেফারসন প্রথমে এই প্রাইমেট সিটির কনসেপ্টটা দেন। তো আমরা কিন্তু র্যাঙ্ক সাইজ রুল যেটাকে ফলো করে আমরা র্যাঙ্ক সাইজ ডিস্ট্রিবিউশন দেখাই একটা জায়গায়, সেটা হচ্ছে কোনো একটা অঞ্চলের, সাপোজ ওয়েস্ট বেঙ্গলে টোটাল যত আরবান সেন্টার রয়েছে তার পপুলেশন নিলাম। এই পপুলেশনের ওপরে বেস করে যে পপুলেশনটা আমরা নিলাম, দোজ আর অ্যাকচুয়াল পপুলেশন। এই পপুলেশনের ওপরে বেস করে এক্সপেক্টেড পপুলেশন কত হতে পারে এটাকে আমরা ক্যালকুলেট করতে পারি। এবং এই ক্যালকুলেশনের সময় প্রথমে কি করব, অন দ্য বেসিস অফ দেয়ার পপুলেশন এদেরকে র্যাঙ্কে সাজাবো। যার পপুলেশন সবচেয়ে বেশি সে হবে র্যাঙ্ক 1, যার পপুলেশন তারপরে সে হবে র্যাঙ্ক 2। এভাবে যখন সাজাবো তখন আমরা দুভাবে করতে পারি এটা। একটা হচ্ছে ডিরেক্টলি ওই পপুলেশনকে র্যাঙ্ক দিয়ে ভাগ করে একটা বের করতে পারি। আর একটা মেথড রয়েছে যেটা ইনভার্স র্যাঙ্ক ইউজ করে করা হয়, জিপ পরবর্তীকালে এটা করেছিলেন, সেই এই মেথডটা সবচেয়ে বেশি পপুলার, এটাকে করা যেতে পারে। আর একটা আছে লগ লগ ফর্মুলায় করা যায়, যেটা বেরি করেছিলেন, সেই ফর্মুলাতেও করা যেতে পারে। তবে নর্মালি পরীক্ষায় এলে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য এবং প্রফেসররা আমরা সাধারণত প্রেফার করি হচ্ছে 1/r, অর্থাৎ ইনভার্স র্যাঙ্ক দিয়ে যেটাকে ইউজ করে করা হচ্ছে। তো এই মেথডে যখন আমরা বের করি অ্যাকচুয়াল আর এক্সপেক্টেড পপুলেশন, তখন আমরা ওই জায়গাটার পপুলেশনের র্যাঙ্কের রেসপেক্টে তার ডিস্ট্রিবিউশন এবং তাদের মধ্যে কিরম অর্ডার অফ রিলেশন এটাকে বুঝতে চেষ্টা করি। অর্থাৎ তার যে র্যাঙ্কের অর্ডার তার সাথে পপুলেশনের যে সাইজ, এই দুটোর মধ্যে ঠিক এক্স্যাক্টলি কী ধরনের রিলেশনশিপ রয়েছে এটাকে আমরা ইজিলি বুঝতে পারি। তো তার জন্য যখন এটা ক্যালকুলেট করা হয়, করে এটাকে দুভাবে প্লট করা হয়, অর্থাৎ আমি বলেছিলাম অ্যারিথমেটিক আর লগ লগ। অ্যারিথমেটিকে যখন প্লট করি অ্যাকচুয়াল পপুলেশন আর এক্সপেক্টেড পপুলেশন বোথ আর কার্ভ লাইনস, অর্থাৎ দুটোই কার্ভ লাইন হয়। কিন্তু যখন আমরা একে লগ লগে প্লট করব তখন অ্যাকচুয়ালটা হয়ে যায় কার্ভ লাইন আর এক্সপেক্টেডটা হয়ে যায় স্ট্রেট লাইন লগ লগ গ্রাফ পেপারে। এবার আমরা এর সাহায্যে এইভাবে দেখতে পাই যে একটা জায়গায় যখন অ্যাকচুয়াল পপুলেশনটা এক্সপেক্টেডের থেকে বেশি হবে, তার মানে ওই জায়গাটা ওভার পপুলেশন হয়ে গেছে, যা এক্সপেকটেশন ছিল তাকে ক্রস করে গেছে। আবার যদি দুটোই অলমোস্ট ইকুয়াল হয় তাকে আমরা বলবো অলমোস্ট অপটিমাম রেঞ্জে রয়েছে। এবং থার্ড যেটা যদি অ্যাকচুয়ালটা এক্সপেক্টেড থেকে কম হয় তার মানে ওটা আন্ডার পপুলেশন স্টেজে রয়েছে। অর্থাৎ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের একটা আন্দাজ আমরা পাই, যে জায়গায় নর্মালি ওভার পপুলেশন হয় সেই জায়গাটা ডেভেলপমেন্ট অনেক হাই হয় এবং সেখানে মাইগ্রেশন এবং অন্যান্য কারণে পপুলেশনের কনসেন্ট্রেশন অনেকটা হাই হয়ে থাকে। তো এটা আমরা বুঝতে আমাদের খুব ইজি হয়। নেক্সট আর একটা মেথডের কথা আমি এখানে বলেছিলাম, দ্যাট ইজ স্প্যাশিয়াল মেথড, যেটা বেসিক্যালি পাই বা সার্কেলের মাধ্যমে দেখানো হয়। যদি পরপর দুটো সার্কেল আঁকি, একটা এক্সপেক্টেড আর একটা অ্যাকচুয়ালের জন্য, সেটাকে দুটো আলাদা আলাদা ডিফারেন্ট কালার করতে পারি। অ্যাকচুয়ালের জন্য একটা কালার, এক্সপেক্টেডের জন্য আর একটা কালার। আবার একটা পাই ড্র করে, একটা সেন্টার থেকে পাই ড্র করে পরপর দুটো পাই এঁকে, অর্থাৎ যার সেন্টার দুটো আলাদা হবে, যখন আমরা সার্কেল ড্র করব সেম সেন্টার থেকে দুটো আলাদা সার্কেল হবে, কিন্তু যখন আমরা পাই আঁকবো তখন কিন্তু দুটোর সেন্টার আলাদা হবে। তো এটার মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করতে পারি স্প্যাশিয়ালি যে আইটেম দেওয়া থাকবে, অর্থাৎ পুলিশ স্টেশন বা ব্লক যেটা থাকবে সেই জায়গাটা ম্যাপ দেওয়া থাকলে তখনই কিন্তু এই স্প্যাশিয়ালটা করা যায়। ম্যাপ না থাকলে আমরা কিন্তু গ্রাফিক্যালি এটাকে প্লট করে থাকি। দ্যাটস অল ফর ইউনিট 1। নাও কাম টু ইউনিট 2। এবং ইউনিট 2 প্রথম যেটা রয়েছে রেসিডুয়াল ম্যাপিং। রেসিডুয়াল ম্যাপিংয়ে আমরা কি করি, দুটো আইটেমের মধ্যে করেসপন্ডিং রিলেশনশিপ দেখানো হয় এবং এই রিলেশনশিপ দেখাতে গিয়ে সেখানে পজিটিভ ভ্যালুও বেরোয়, নেগেটিভ ভ্যালুও বেরোয়। অর্থাৎ যে দুটো আইটেমের মধ্যে রিলেশনশিপ দেখাচ্ছি তাদের মধ্যে অনেকগুলো ফ্যাক্টরস থাকে, কিছু কিছু ফ্যাক্টর নেগেটিভলি রোল প্লে করে, কিছু কিছু ফ্যাক্টর পজিটিভলি, সেটা এখানে উঠে আসে। এবং যত ভ্যালু বেশি হবে তত ওই জিনিসটা স্পেশালাইজড বা কনসেন্ট্রেশন তার হাই, অর্থাৎ ওদের রিলেশনশিপটা ততটা স্ট্রং। তো এইভাবে যখন আমরা যে ভ্যালুগুলো রেসিডুয়াল আমরা পাবো, রেসিডুয়াল করতে গেলে লিস্ট স্কোয়ার মেথডের মতো ফর্মুলা ইউজ করা হয়,
করে ওয়াই মাইনাস ওয়াই ক্যাপ বের করা হয় অ্যাট দ্য এন্ড অফ ক্যালকুলেশন। সেই ওয়াই মাইনাস ওয়াই ক্যাপের ভ্যালুগুলো এখানে প্লট করা হয়, করে এটাকে স্পেশালি আইদার কালার বা সেট করে বা হ্যাচিং করে এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সেটা কোনো একটা জায়গায় ম্যাপ দেওয়া থাকবে, সেই ম্যাপের উপর আমরা একে এইভাবে রিপ্রেজেন্ট করব। নেক্সট আসছি রুরাল আরবান গ্রোথ। এই গ্রোথের আমি 3টে গ্রোথ বলেছিলাম। নাম্বার 1 অ্যাবসোলুট, অর্থাৎ সাপোজ 2019-এ ইন্ডিয়ার যা পপুলেশন ছিল 2020-তে গিয়ে যে পপুলেশন হয়েছে, এই দুটোর মধ্যে ডিফারেন্স, অর্থাৎ 20 সালের পপুলেশন মাইনাস 19 সালের পপুলেশন যদি করি তাহলে সেটা বেরোবে, সেটা হচ্ছে অ্যাবসোলুট গ্রোথ। যদি ডিকেডাল গ্রোথ হয়, আমাদের যে ইন্ডিয়াতে সেন্সাস হয় সেই সেন্সাস ডেটার যে 10 বছর গ্যাপে হয়, এই 10 বছর গ্যাপের ডেটাকে ইউজ করে যদি আমরা করি, লাইক 2011 মাইনাস 2001, এই 10 বছরের গ্যাপের ডেটাকে দিয়ে ফর্মুলা রয়েছে, প্রপার ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে যদি আমরা বের করি তাহলে মানে বেসিক্যালি ফর্মুলা হচ্ছে 2011 মাইনাস 2001 বাই 2001। তো এইভাবে ইন্টু 100 করে এইভাবে যখন আমরা বের করব তখন বেসিক্যালি এটার একটা ডিকেডাল গ্রোথ রেট বের করি, এবং সেমভাবে আমরা ইন্ডেক্স অফ গ্রোথ বের করি। যখন পার্সেন্টেজ অর্থাৎ 100 দিয়ে গুণ করবে এইভাবে বের করে, তখন যেটা বেরোবে সেটা হচ্ছে ইন্ডেক্স অফ গ্রোথ। আর নর্মাল যে 10 বছরের যে পপুলেশনের গ্যাপ, সেই গ্যাপটা ইউজ করে যখন আমরা বের করবো তাকে বলবো ডিকেডাল গ্রোথ। এই দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা, এই 3টে ক্ষেত্রেই যে ডেটাটা আমরা পাবো তাকে আমরা বার বা লাইন গ্রাফে প্রেজেন্ট করতে পারি। তো পরীক্ষায় তোমাদেরকে যে ডেটাটা দেওয়া থাকবে তার উপরে তোমরা ক্যালকুলেট করবে, করে এটাকে যে কোনো একটা প্রেজেন্টেশন দেখাবে বার অথবা লাইন গ্রাফে। নেক্সট এখানে আর একটা জিনিস যেটা হতে পারে সেটা হচ্ছে রুরাল ইন্টেন্সিটি ম্যাপ বা আরবান ইন্টেন্সিটি ম্যাপ। সেটা হচ্ছে যে স্টেশন দেওয়া থাকবে, পুলিশ স্টেশন বা ব্লক, তার পপুলেশনের দুটো সাল দেওয়া থাকবে, লাইক 2011 আর 2001। সেই ডেটাটাকে ইউজ করে আমরা তার গ্রোথ রেট বের করব, যেরকমভাবে গ্রোথ রেটের ফর্মুলা আমি বললাম। সেই গ্রোথ রেট বের করার পরে আমরা তাকে রুরাল এবং আরবানের যে রেশিও, অর্থাৎ তাদের মধ্যে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা আমরা বের করতে চেষ্টা করব, করে যে জায়গায় যখন রুরালের ইন্টেন্সিটি, রুরালের পোর্শন দিয়ে বের করব সেটা রুরাল ইন্টেন্সিটি ম্যাপ, যখন আরবান পপুলেশনটাকে হাইলাইট করে বের করব আরবান ইন্টেন্সিটি ম্যাপ। এই ক্ষেত্রে আমরা দুটোই ক্ষেত্রেই কিন্তু আমরা স্প্যাশিয়ালি অর্থাৎ ম্যাপিংয়ের মাধ্যমে এটাকে প্রেজেন্ট করি। এটা কালার বা হ্যাচিংয়ে করা যেতে পারে, কিন্তু দুটো ক্ষেত্রেই কিন্তু রুরাল আরবানের ডেটা হতে হবে, তাদের যে গ্রোথের ডিফারেন্স সেটাকে বোঝানো যায়। আর একটা করা হয় সেটা হচ্ছে ইয়ার ওয়াইজ যদি দেওয়া থাকে রুরাল আরবানের ডেটা, তার যে গ্রোথ রেট, সেটাকে আমরা লাইন গ্রাফ দিয়েও সিম্পলভাবেও প্রেজেন্ট করতে পারি। নাও কাম টু সাইজ ক্লাস ভেরিয়েশন। সাইজ ক্লাস ভেরিয়েশন হচ্ছে একটা এরিয়া বা একটা রিজিয়ানে, সাপোজ সেন্সাস ইয়ার দেওয়া হলো ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গলে, টোটাল 10 বছর গ্যাপে 1901 থেকে 2011-এর টোটাল কোন সাইজের টাউন কটা রয়েছে, অর্থাৎ ক্লাস 1 টাউন, ক্লাস 2, 3, 4, 5, 6, এই টাউনগুলোর নাম্বার দেওয়া হলো। এই নাম্বারগুলোকে এক একটা ইয়ারের রেসপেক্টে যখন আমরা একটা স্কেল ধরে প্রেজেন্ট করব, সেই প্রেজেন্টেশনটা দুভাবে করতে পারি। একটা হচ্ছে এরকম পরপর ওপর থাকবে, অর্থাৎ এটা একটা সাল, এটা একটা সাল, এটা একটা সাল, এবং এর মধ্যে এরকম যেরকম আঙুলের দাগগুলো রয়েছে, এই দাগ বরাবর এক একটা আইটেম থাকবে, অর্থাৎ এটা সাপোজ সাইজ 1, এটা সাইজ 2, সাইজ 3, এইভাবে আইটেমগুলো থাকবে। তো এইভাবে যখন আমরা প্রেজেন্ট করবো সেটা হবে পিরামিডাল ডায়াগ্রাম। আর একটা হতে পারে বার ডায়াগ্রাম, যেটা এরকমভাবে থাকবে, অর্থাৎ এই বারগুলো এক একটা বার হচ্ছে এক একটা ইয়ার, আর এই যে দাগগুলো এই এক একটা পোর্শন, সাপোজ এক একটা সাইজ ক্লাসকে রিপ্রেজেন্ট করছে। তো এইভাবে আমরা সাইজ ক্লাসকে রিপ্রেজেন্ট করে থাকি। নাও কাম টু আরবান ল্যান্ড ইউজ। আরবান ল্যান্ড ইউজকে সাধারণত যে পারপাসে একটা জায়গার আরবানের ল্যান্ড ইউজ হয় সেই ইউজের বিভিন্ন ক্যাটাগরি থাকে। সেই ক্যাটাগরিগুলোর মধ্যে যেমন কমার্শিয়াল পারপাস হতে পারে, কিছু কিছু জায়গায় এগ্রিকালচারাল পারপাসে ইউজ করা হয়, সেটেলমেন্ট, ওয়াটার বডি, এইরকম বিভিন্ন আইটেম দিয়ে একটা ডেটা দেওয়া থাকবে। সেই ডেটাগুলোকে নিয়েই কিন্তু আমরা ওই জায়গাটার একটা ম্যাপিং করতে পারি। সেটা রিমোট সেন্সিং জিআইএস দিয়ে ডেটা জেনারেট করেও হতে পারে, সে তারও ম্যাপিং করতে পারি আমরা, যেরকমভাবে ল্যান্ড ইউজ ম্যাপ করে সেরকম ধরনেরই দেখতে হয়। আর আরেকটা ভাবে করা যেতে পারে, সেটা হলো টোটাল যা যা আইটেম আছে সেগুলোকে আমরা পাই দিয়ে দেখাতে পারি। সাপোজ একটা আরবান এরিয়ার বিভিন্ন ওয়ার্ড দেওয়া হয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডে কোন আইটেম কতটা রয়েছে, কতটা সেটেলমেন্ট, কতটা ওয়াটার বডি, কতটা ভ্যাকেন্ট ল্যান্ড, কতটা এগ্রিকালচারাল ল্যান্ড, তখন আমরা তাকে এক একটা ওয়ার্ডের জন্য এক একটা পাই ড্র করে করে আমরা দেখাতে পারি। তো এটা হচ্ছে আরবান ল্যান্ড ইউজ। নাও কাম টু কানেক্টিভিটি এবং অ্যাক্সেসিবিলিটি।
কানেক্টিভিটি এবং অ্যাক্সেসিবিলিটি ক্ষেত্রে প্রথমেই আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে একটা ম্যাপ তোমাদেরকে দেওয়া হবে। এটাতে আপাতত তোমাদের হয়তো উল্টো দেখতে লাগতে পারে। বেসিক্যালি এখানে যেটা বোঝাতে চাইছি আমি, একটা ম্যাপের বাউন্ডারি এবং তার মধ্যে রোড নেটওয়ার্ক এখানে দেওয়া রয়েছে। সে রোড বা রেল হতে পারে। সেই নেটওয়ার্ককে আমরা টোপোলজিতে কনভার্ট করব। টোপোলজি কি? এখানে যে যে জায়গার নাম দেওয়া থাকবে, অর্থাৎ এই যে পয়েন্টগুলো জায়গার নাম দেওয়া আছে, এই পয়েন্টগুলোকে আমরা নেব, নিয়ে এই পয়েন্টগুলোর মাঝখানে যদি রাস্তা দিয়ে যোগাযোগ থাকে তাকে আমরা স্ট্রেট লাইনে কনভার্ট করব। সেটা এই রকম ধরনের দেখতে হবে। এখানে প্রত্যেকে দেখো, এটা স্ট্রেট লাইনে এরকমভাবে জয়েন করা রয়েছে। তো স্ট্রেট লাইনে এটাকে জয়েন করার পরে, এই যে স্ট্রেট লাইনে জয়েন করব, স্ট্রেট লাইনে জয়েন করার পরে বেসিক্যালি এর নাম্বারিং করব আমরা। সেই নাম্বারিংটা হবে যে যে পয়েন্টগুলো নোড, অর্থাৎ জাংশন পয়েন্ট বা যেটা থেকে রাস্তাটা যোগাযোগ শুরু হয়েছে, সেই পয়েন্টগুলোকে আমরা বলবো নোড বা ভার্টেক্স। এরমভাবে ভার্টেক্সগুলোর আমরা নাম্বারিং করব, V1, V2, V3 এরমভাবে পুরো ম্যাপটারে আমরা এরমভাবে নাম্বারিং করব জায়গাগুলোর নামগুলো। আর দুটো ভার্টেক্সের মাঝখানে যে রাস্তাটা রয়েছে তাকে আমরা নাম দেব হচ্ছে এজ, অর্থাৎ EDGE। এজ মানে হচ্ছে ওর সংযোগকারী লাইন। তারও আমরা নাম্বারিং করব E1, E2, E3 করে। তো এতে আমাদের কি সুবিধা হবে? আমরা যে পরবর্তীকালে যে ক্যালকুলেশনগুলো করব, লাইক ডাইরেক্ট কানেক্টিভিটি ম্যাপ বা আলফা, বিটা, গামা ইন্ডেক্স, তখন আমরা এইগুলোকে ইউজ করেই করব। সেগুলোকে কিভাবে করব না, আমরা প্রথমে যখন এটাকে এইভাবে কনভার্ট করে নেব তখন টোটাল নাম্বার অফ ভার্টেক্স আর এজকে আমরা কাউন্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা ফর্মুলা ইউজ করব। যেমন বিটার ফর্মুলা হচ্ছে E/V, সেমভাবে আলফার ফর্মুলা হচ্ছে E-V+1/2V-5, সেমভাবে গামার ফর্মুলা হচ্ছে E/3 × V-2। তো এইভাবে আমরা যে ফর্মুলাগুলো বের করব, ফর্মুলাগুলো বইতে এবং ইন্টারনেটে তোমাদের অ্যাভেলেবেল। তো এই ফর্মুলাগুলো দিয়ে আমরা যে মানগুলো বের করব, সেই মানগুলো কিন্তু অনেক ধরনের হতে পারে এবং তার উপরে ডিপেন্ড করবে এর জায়গাটা কেমন। তো লাইক আলফার ভ্যালু 0 থেকে 1 হতে পারে। 0 মানে হচ্ছে এটা একটা সিম্পল নেটওয়ার্ক, যদি 1 হয় তার মানে এটা হচ্ছে কমপ্লিটলি কানেক্টেড নেটওয়ার্ক। বিটার মান 3 ধরনের হতে পারে। লেস দ্যান 1 হওয়া মানে সিম্পল, 1 হওয়া মানে কমপ্লিটলি কানেক্টেড, আর 1 এর বেশি হওয়া মানে কমপ্লিটলি কানেক্টেড বাট অনেকটা কমপ্লেক্স নেটওয়ার্ক। নাও কাম টু গামা। গামার ভ্যালু 0 থেকে 1 হতে পারে। 0 মানে হচ্ছে এটা ইমপ্রপারলি কানেক্টেড, আর যদি এটা 1 হয় তাহলে এটা হবে কমপ্লিটলি কানেক্টেড এবং এখানে কানেকশনের লেভেলটা খুব ভালো। তো এইভাবে আলফা বিটা ভ্যালু আমরা বের করে দিতে পারি, তার ভিত্তিতে আবার স্প্যাশিয়াল ম্যাপিংও করতে পারি। নাও কাম টু ডাইরেক্ট কানেক্টিভিটি ম্যাপ। ডাইরেক্ট কানেক্টিভিটি ম্যাপের ক্ষেত্রে বেসিক্যালি আমরা একটা ম্যাট্রিক্স বানাবো। এই ম্যাট্রিক্সটা এরম ধরনের দেখতে হবে। এই দিক বরাবর সবকটা ভার্টেক্সের নাম্বার দেবো, সেমভাবে এই দিক বরাবর ভার্টেক্সের নাম্বার দেবো। দেওয়ার পরে আমরা একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে ডিরেক্টলি যাওয়া যায় কি যায় না, যদি যাওয়া যায় তাহলে 1, যদি না যাওয়া যায় তাহলে হচ্ছে 0। এইভাবে ভ্যালুগুলো বসাবো। বসানোর পরে আমরা এই রো ওয়াইজ এগুলোকে আমরা টোটাল করব। সেই টোটালের ভিত্তিতে আমরা ডাইরেক্ট কানেক্টিভিটি স্কোর করব। এখানে একটা জিনিস সবাই মনে রাখবে যে মোর দ্য ভ্যালু রিপ্রেজেন্ট মোর দ্য কানেক্টিভিটি, অর্থাৎ ডাইরেক্ট কানেক্টিভিটি স্কোর যার সবচেয়ে বেশি সেই জায়গাটার কানেক্টিভিটিও সবচেয়ে বেশি। কানেক্টিভিটি অর্থাৎ দুটো জায়গার মধ্যে কানেকশনের মাত্রা, যোগাযোগের মাত্রা। এবার এই ডাইরেক্ট কানেক্টিভিটির সাথে যদি ওই জায়গার পপুলেশনের ডেটা দেওয়া থাকে, পপুলেশনকে আমরা প্রপোর্শনাল সার্কেলের যে ফর্মুলা বা পাইয়ের ফর্মুলা R=total বাই পাই, এই ফর্মুলাতে আমরা বের করব, করে আমরা পপুলেশনের জন্য এরকম সার্কেল আঁকবো। সেই সার্কেলগুলোর ভিতরে আমরা এই ডাইরেক্ট কানেক্টিভিটির যে স্কোর বেরোবে সেই স্কোরগুলো দিয়ে আমরা বিভিন্ন হ্যাচিং বা কালার দিয়ে আমরা করব। তো যত স্কোর বেশি হবে সেই জায়গাটা তার মানে কানেক্টিভিটি তত বেশি এবং নর্মালি দেখা যায় সেই জায়গার পপুলেশনও ততটা বেশি। তো এই ধরনের রিলেশনশিপকে এক্সপ্লোর করার জন্য সাধারণত আমরা এই গ্রুপিং অফ নোডস করে থাকি। নাও কাম টু অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটিতে আমরা সিম্বল এবং ডিটুর দুভাবে করি। সিম্বলেও সেম ধরনের ম্যাট্রিক্স হবে যেরকমভাবে আমরা ডাইরেক্ট কানেক্টিভিটির সময় করেছিলাম। এই ম্যাট্রিক্সের সময় প্রত্যেকে খেয়াল রাখবে ম্যাট্রিক্সটার এই দিক বরাবর এবং এই দিক বরাবর ভার্টেক্সের নাম্বারগুলো লিখবো। শুধু ক্যালকুলেশনের মেথডটা ডিরেক্টের মতো নয়, একটু আলাদা। কি আলাদা না, এখানে একটা জায়গা থেকে আরেকটা কানেক্টেড হতে গেলে কটা এজ পেরিয়ে যাচ্ছে, অর্থাৎ নাম্বার অফ এজ, সেটাকে আমরা লিখবো। অর্থাৎ কোনো জায়গায় যদি একটা এজ পেরিয়ে যায় 1, কোনো জায়গায় যদি 5টা এজ পেরিয়ে যায় তাহলে 5। অর্থাৎ V1 থেকে 2, 3, 4, 5 সবার এরম কানেকশন আমরা এরমভাবে নাম্বারিং করে লিখবো।
সেমভাবে V2 থেকে সবার লিখবো, সবার সাথে সবার করার পরে আমরা সেমভাবে রো ওয়াইজ টোটাল করব। যে টোটাল ভ্যালুটা অ্যাট দ্য এন্ড বেরোবে সেই টোটাল ভ্যালুর ভিত্তিতে তাদেরকে ইন্টারপ্রেট করব। যদি এখানে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম, প্রত্যেককে মনে রাখতে হবে, অনেকে ভুল করে, আমি বলে দিচ্ছি। সেটা হলো সিম্বল ইন্ডেক্সের ভ্যালুর ক্ষেত্রে লেস দ্য ভ্যালু রিপ্রেজেন্টস মোর দ্য অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ যার ভ্যালু কম তার অ্যাক্সেসিবিলিটি হাই, এটা মাথায় রাখতে হবে। সেম জিনিসটা কিন্তু ডিটোর ইন্ডেক্সেও, ডিটোর ইন্ডেক্সের ক্ষেত্রেও যেখানে ভ্যালু কম বেরোবে তার অ্যাক্সেসিবিলিটি হাই হবে। তো ডিটোর ইন্ডেক্স বের করার জন্য একটা ফর্মুলা, যেটা বেস পয়েন্ট মেথড, অর্থাৎ পুরো ট্রান্সপোর্ট নেটওয়ার্কের মধ্যে একটা জায়গা বলে দেবে, সেই জায়গা থেকে সবার ডিস্টেন্সকে আমরা মাপবো। দু ধরনের ডিস্টেন্স মাপবো, একটা হচ্ছে স্ট্রেট লাইন ডিস্টেন্স আর একটা হচ্ছে অ্যাকচুয়াল ডিস্টেন্স। অ্যাকচুয়াল ডিস্টেন্সটা আমরা রোটামিটারে মাপবো, যেটা ব্যাকাটারা রাস্তা ছিল, আর স্ট্রেট ডিস্টেন্স আমরা স্কেল বসিয়ে মাপবো। মেপে আমরা এইভাবে একটা টেবিল করব, যেখানে ভার্টেক্সের নাম্বার আর স্ট্রেট ডিস্টেন্স, অ্যাকচুয়াল ডিস্টেন্স, আর তারপরে হচ্ছে ডিটোর ইন্ডেক্সের ফর্মুলা ইউজ করব। ডিটোরের ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়াল ডিস্টেন্স বাই স্ট্রেট ডিস্টেন্স ইন্টু 100। যে ভ্যালুগুলো বেরোবে সেগুলোকে আমরা ওই যে ম্যাপটা রয়েছে সেই ম্যাপিংয়ের মধ্যে প্লট করব, করে আমরা একটা কালারে সেট করব। নর্মালি রেড অথবা পিঙ্ক কালারে করা হয়। এই আইসো লাইনগুলো আমরা ড্র করব, করে কালার করব। এখানেও মনে রাখতে হবে, এই যে জায়গাটা সবচেয়ে ডার্ক কালার দেখতে রাখছে, তার মানে ওই জায়গাটায় ডিটোরের ভ্যালু সবচেয়ে কম বেরিয়েছিল, কারণ আগেই আমি বলে দিয়েছি লেস দ্য ভ্যালু রিপ্রেজেন্টস মোর দ্য অ্যাক্সেসিবিলিটি। তো এইভাবে আমরা ম্যাপিং বানাবো, এই সেমভাবে যেমন ডিটোরের বানাবো, সেম প্রসেসে আমরা সিম্বল ইন্ডেক্সেরও বানাবো, একদম সেম প্রসেস। আইসোলাইন টানার প্রসেসও সেম। আইসোলাইন টানতে গেলে আমরা হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট বাই নাম্বার অফ আইসোলাইন যেটা ড্র করতে চাইছি সেটা দিয়ে আমরা বের করব। তো এইভাবে আমরা পুরো জায়গাটার কাজটা করব। কিন্তু আমরা যদি এই ডিটোর ইন্ডেক্সটাকে বেস পয়েন্ট না বলে দেয়, তখন আমাদের পরীক্ষায় ম্যাট্রিক্স মেথডে করতে হয়। ম্যাট্রিক্সটা কেমন ধরনের হবে? যেমন ধরনের আমরা ম্যাট্রিক্স একটু আগেই বললাম সিম্বল বা ডাইরেক্ট কানেক্টিভিটির ক্ষেত্রে, এখানেও সেই ম্যাট্রিক্স হবে। এখানে ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি তিনটে হবে। একটা হচ্ছে অ্যাকচুয়াল ডিস্টেন্স ক্যালকুলেট করার জন্য ম্যাট্রিক্স, প্রত্যেকটা ভার্টেক্স থেকে প্রত্যেকটা। নাম্বার 2 স্ট্রেট ডিস্টেন্স এ করার জন্য ম্যাট্রিক্স, সেখানেও V1 2 3 4 থেকে প্রত্যেকের ক্যালকুলেট করব। তারপরে আমরা করব থার্ড, যেটা আমরা আমাদের টেবিল মানে ডিটোরের ফর্মুলা যে টেবিল বললাম সেটা দিয়ে করব, মানে অর্থাৎ অ্যাকচুয়াল ডিস্টেন্সের ভ্যালুগুলো আমরা ওখান থেকে যে টোটাল ভ্যালুটা পাবো সেটা এখানে নিয়ে নেব, স্ট্রেট লাইনের যে টোটাল ভ্যালু পাবো সেটাকে নিয়ে নেব। পরে ওই টোটাল ভ্যালু, এটা সেন্টিমিটার, পরে সেটাকে ম্যাপের যে স্কেল থাকবে তাকে কিলোমিটারে কনভার্ট করব, করে সেই ভ্যালুগুলোকে ইউজ করে আমরা ডিটোর ইন্ডেক্স ক্যালকুলেট করব, অ্যাকচুয়াল বাই স্ট্রেট ডিস্টেন্স ইন্টু 100। তো এইভাবে ক্যালকুলেট করার পরে আমরা সেমভাবে ওর ম্যাপিংটা করব, যেভাবে আমরা বেস পয়েন্ট মেথডেও ম্যাপিংটা করেছিলাম। শুধু এখানে আলাদাভাবে লেখা থাকবে যে ডিটোর ইন্ডেক্স ম্যাপ রিপ্রেজেন্টস দ্য অ্যাক্সেসিবিলিটি জোনস। এবার যে মেথডে আমরা করব সেই মেথডের নাম লেখা থাকবে। তো এইভাবে আমরা ফাইনাল শিটটা করব। তো এটা গেল হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। নাও কাম টু ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার ম্যাপের ক্ষেত্রে একটু সমস্যা হয়। সমস্যা কি ধরনের, যে কত আইটেম দিয়েছে, অর্থাৎ নাম্বার অফ আইটেম ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে দিয়েছে, তার উপরে ডিপেন্ড করবে আমরা কি মেথডে করব। এবং জায়গাটার ম্যাপ দেওয়া হয়, তার উপর আমাদের ম্যাপিং করতে হয়। নর্মালি যদি একই ধরনের আইটেমের ভেরিয়েশন দেওয়া হয়, তখন আমরা, যেটা আমি ট্রান্সপোর্টের এক্সাম্পল দিয়ে বলেছিলাম, সাপোজ একটা জায়গার ট্রান্সপোর্টের ডেটা দিয়েছে, সেখানে জেলা পরিষদ রোড, গ্রাম পঞ্চায়েত রোড, স্ট্রেট হাইওয়ে, তো এই ভ্যালুগুলো দিয়ে যখন আমরা ওই জায়গাকে রিপ্রেজেন্ট করব, তখন আমরা একটা পাই বা বারের মাধ্যমে রিপ্রেজেন্ট করলাম। আবার সেমভাবে ওই জায়গার যদি এরিয়া দেওয়া থাকে, তাহলে টোটাল এই যে রোডের লেন্থগুলো দেওয়া আছে, এই লেন্থগুলোকে আমরা টোটাল করলে টোটাল লেন্থ পাবো। সেই টোটাল লেন্থকে আমরা এরিয়া দিয়ে ভাগ করলে আমরা রোড ডেন্সিটি পাবো, অর্থাৎ টোটাল রোড লেন্থ বাই এরিয়া ইকুয়ালস টু রোড ডেন্সিটি। এই রোড ডেন্সিটিটাকে আমরা ওই জায়গায় রিপ্রেজেন্ট করব হ্যাচিং এর মাধ্যমে। রেড কালার নর্মালি রোড ডেন্সিটি দেখানোর জন্য করা হয়, তো রেড কালারে আমরা হ্যাচিং করব। তো এটার সাহায্যে আমরা কিভাবে ওই জায়গাটাকে রিপ্রেজেন্ট করলাম, আমরা প্রথমে পুরো জায়গাটার যে টাইপসগুলো রয়েছে, অর্থাৎ রোডের যে ইনফ্রাস্ট্রাকচারাল টাইপস কি কি টাইপসে রয়েছে সেটাকে রিপ্রেজেন্ট করলাম। পরে কি করলাম, ওর ডেন্সিটির মাত্রা, অর্থাৎ কোন জায়গাটা বেশি কোন জায়গাটা কম, এবং এরিয়া রেসপেক্টে কতটা রোড লেন্থ সেটা সাফিসিয়েন্ট কিনা, এটা বুঝতে গিয়েই কিন্তু আমরা ওই রোড ডেন্সিটি আর ওই যে পাই বা বারে আমরা যেটা দেখাচ্ছি, দুটো একই জায়গায় দেখলে আমরা ইজিলি বুঝতে পারবো। ফলে আমাদের কাছে একটা জায়গার ইনফ্রাস্ট্রাকচারালি কতটা ডেভেলপড, অর্থাৎ কোনো পার্টিকুলার একটা আইটেমে
আমি এখানে রোড দিয়ে বললাম, সেটা হেলথের ক্ষেত্রে হতে পারে, এডুকেশনের ক্ষেত্রে হতে পারে। সেম ধরনের আইটেমকে যদি এরকমভাবে রিপ্রেজেন্ট করি, তাহলে একটা পার্টিকুলার জিনিসের ওপর ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের লেভেল বা স্ট্যাটাসটাকে আমরা ইজিলি বুঝতে পারি। নেক্সট যেটা ইম্পর্টেন্ট মেথড, সেটা হচ্ছে কেন্ডেলস মেথড। কেন্ডেলসের মেথডকে বলা হয় কম্পোজিট স্কোর। কম্পোজিট স্কোর মেথডে অনেকগুলো বেশি আইটেম দেওয়া থাকলে প্রত্যেকটা আইটেমকে তাদের ভ্যালু অনুসারে র্যাঙ্ক সাজাতে হয়। এরপর র্যাঙ্কগুলোকে যোগ করে একটা কম্পোজিট র্যাঙ্ক হয়, সেই বেসিসে তাদেরকে অ্যানালিসিস করা হয়। এখানে লেস দ্য ভ্যালু সিগনিফাইজ মোর দ্য ডেভেলপমেন্ট। এটা হচ্ছে কেন্ডেলস মেথডের বেসিক। এরপর আসি গ্র্যাভিটি মডেল। গ্র্যাভিটি মডেলে আমরা দু ধরনের মডেল করতে পারি, একটি জোন অফ ইনফ্লুয়েন্স বের করার, আর একটা গ্র্যাভিটি পোটেনশিয়াল ম্যাপ বের করার জন্য। জোন অফ ইনফ্লুয়েন্সে একটা কমন জায়গা থেকে বাকি জায়গাগুলোর ডিস্ট্যান্স মাপা হয় এবং সেই জায়গাগুলোর পপুলেশনের ভ্যালু যদি দেওয়া থাকে, তার বেসিসে আমরা ওই সেন্ট্রাল জোন যেখান থেকে বাকিদের ডিস্ট্যান্স ক্যালকুলেট করছি তাদের ওপরে কতটা ইনফ্লুয়েন্স পড়ছে সেটাকে আমরা ক্যালকুলেট করি। এক্ষেত্রে ফর্মুলা হচ্ছে ডিআইজে বাই 1 + √PJ/PI। এখানে ডিআইজে মানে আই এবং জে দুটো শহরের মধ্যে দূরত্ব, এখানে আই মানে হচ্ছে প্রাইমেট সিটি অর্থাৎ যার পপুলেশন সবচেয়ে বড়, বা এখানে আমরা সেন্ট্রাল টাউন বা সিটি বলতে পারি যেখান থেকে বাকিদের ডিস্ট্যান্স মাপলাম। আর পি মানে হচ্ছে পপুলেশন অর্থাৎ ডিস্ট্যান্স বাই সেই দুটো জায়গার আরবান এরিয়ার পপুলেশনকে দিয়ে আমরা এইরকমভাবে জোন অফ ইনফ্লুয়েন্স বের করতে পারি। আর একটা যে মডেল গ্র্যাভিটি পোটেনশিয়াল ম্যাপ, এই ম্যাপের ক্ষেত্রেও আমরা সেই জায়গাগুলোর মধ্যে ম্যাট্রিক্স বানিয়ে এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ম্যাট্রিক্স বানাই আমরা, বানিয়ে প্রত্যেকটা শহর থেকে প্রত্যেকটা শহরের ডিস্ট্যান্স এবং পপুলেশন দিয়ে আমরা বের করি। এক্ষেত্রে ফর্মুলা হচ্ছে পপুলেশন বাই ডিস্ট্যান্স। এটা দিয়ে আমরা যে ভ্যালুগুলো বের করি ম্যাট্রিক্স, সেটা পরে হরাইজেন্টালি সেই ম্যাট্রিক্সগুলোর আমরা সাম আপ করে সেই টোটাল ভ্যালুকে বলে সেন্ট্রাল পোটেনশিয়াল ভ্যালু, এবং সেই টোটাল পোটেনশিয়াল ভ্যালুর বেসিসে আমরা আইসো লাইন টেনে ম্যাপ ড্র করি। তো এই দুটো ম্যাপ, জোন অফ ইনফ্লুয়েন্স এবং গ্র্যাভিটি পোটেনশিয়াল ম্যাপ, দুটো ক্ষেত্রেই আমরা স্প্যাশিয়ালি অর্থাৎ ম্যাপিংয়ের মাধ্যমে আমরা সেই জায়গাটা ইনফ্রাস্ট্রাকচারের অ্যানালিসিস করে থাকি। ট্রান্সপোর্ট অ্যানালিসিসের ক্ষেত্রে মূলত এবং জোন অফ ইনফ্লুয়েন্স জানতে আমরা সাধারণত এই দুটো মেথডকে ফ্রিকুয়েন্টলি ইউজ করে থাকি। সো আরবান জিওগ্রাফিতে এই সমস্ত ম্যাটারগুলো সম্পর্কে আমি একদম ছোট্ট করে বেসিক কনসেপ্টস কিছু দিলাম। এগুলো কিভাবে ইউজ করা হয়, কিভাবে করা হয়, কিভাবে তার ম্যাপিং করা হয়, এইগুলো নিয়ে আলোচনা করলাম। এইগুলো হচ্ছে বেসিক কনসেপ্টস, এবং এর ওপরে যখন আমরা প্র্যাকটিক্যালি এটাকে করব তখন আরও ভালোভাবে বুঝবো। এবং এইগুলির সাথে স্ট্যাটিস্টিক্যালের পার্ট কিছুটা ছিল এখানকার আরবান ইনফ্রাস্ট্রাকচারের পার্ট, এবং তার সাথে ছিল কিছু পোর্শনে স্প্যাশিয়াল ডিস্ট্রিবিউশনের ম্যাপিং। তো এই পুরো ব্যাপারগুলো যে আরবান জিওগ্রাফি, সেটা আমরা অন্যান্য প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও ইউজ করে থাকি। সো দ্যাটস অল ফর আরবান জিওগ্রাফি প্র্যাকটিক্যাল। স্টুডেন্টস, হ্যাপি লার্নিং। Thank you for listening and watching. Thank you very much. Thank you.